আজকে সোমবার। আয়শা কলেজ থেকে এসে অন্তুকে দেখে ব্যাগটা সোফায় ফেলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। মাত্র দুদিনের পরে দেখা হলো, অথচ মনে হয় কত বছর দেখা হয় না। একই বাড়িতে বড় হয়ে ওঠা, ছেড়ে গেলে তো কষ্ট হবেই। দুঃখ, কষ্ট, মারামারি, সব সময় ভাই বোন একে অন্যের সঙ্গে থাকা। কি হলো, কাঁদছিস কেন? আমি তো এসে গেছি। বড্ড কোমল হয়, একটুতেই কান্না করে দেয় আয়শা। ভাই বোনের সম্পর্ক যত যাই হোক, দিন শেষে সবাই এক। দেখ, আমি তো এসে গেছি আমার লক্ষ্মী বোন, তাকা আমার দিকে। তুমি আর যেও না প্লিজ, আমি তোমাকে খুব মিস করি। আমাদের ছেড়ে যেও না। কি বলো, তুমি কি আমার সংসার করতে দিতে চাও না? আমার বউটাকে আলাদা করতে চাইছো আমার থেকে? আমার একটা মাত্র বউ। ওদের কাছ থেকে সরে সোজা হয়ে দাঁড়ালো। জি না ভাইয়া, আপনি এখানেই থাকুন, আমি আপুকে আর যেতে দিব না। কি বলো শালি, তুমি শালি হয়ে যদি একটা মাত্র দুলাভাইয়ের কষ্ট না বোঝো, তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। তুমি আমার পক্ষে থাকবে সব সময়ের জন্য, তা না করে শ্বশুর যেমন হয় তেমন ভিলেন হতে চাইছো কেন? তোমরা দুজন চুপ করো, আমাকে মাঝখানে কেটে ভাগ করে নাও তোমরা। জান, আমি তোমাকে পুরোটাই চাই, কাটবো কেন? তখনই বাড়িতে প্রবেশ করো আসলাম সর্দার ও তিন ভাই। অন্তু আর রিয়ান আসবে বলে তারা লাঞ্চ একসাথে করবে, তাই এই সময় বাড়িতে পদার্পণ। বিশেষ কোনো কারণ ছাড়া বাড়ির পুরুষদের লাঞ্চের সময় খেতে পাওয়া যায় না, অফিসেই লাঞ্চ করে। কি হয়েছে এখানে? আহ্লাদি সুরে আসলাম সর্দারকে বলল, দেখো না বড় আব্বু, তুমি বলো না আপু যেন আর না যায়, আমাদের সাথে আপুকে থাকতে বলো না। আয়শার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অন্তু এখানেই থাকবে। সত্যি বলছো বড় আব্বু? হ্যাঁ আম্মু, সত্যি। অন্তুর পরীক্ষা পর্যন্ত এখানেই থাকবে। অহনার আহিল এসে শুনে খুব খুশি হলো, অন্তুকে জড়িয়ে ধরলো। ইয়ে, আপু তুমি আমাদের সাথেই থাকবে? কি মজা, কি মজা। তুমি খুব ভালো বড় আব্বু, থ্যাংক ইউ। ঠিক আছে মা, যাও। হুমায়ুন সর্দার, তোর আবার কি হলো জিশান? ভাইজান, আমি বুঝে উঠতে পারি না, আয়েশা আমার মেয়ে নাকি বড় ভাইজানের মেয়ে। আমার কাছে কোনো আবদার নেই, সবসময় বড় আব্বু করে। আমার তো মনে হয় না আমার কোনো মেয়ে আছে। মনির সর্দার, তুই কি কোনোভাবে বড় ভাইজানের উপর জেলাস? আসলাম সর্দার বলেন, হয়ে লাভ নেই, মেয়ে তোর হলেও তোর চেয়ে অধিক পরিমাণ অধিকার আমার আছে, তাই আমাকে নিয়ে জেলাস হয়ে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। কি যে বলেন না বড় ভাইজান, আপনার উপর জেলাস হওয়ার ক্ষমতা নেই আমার। আশা খাবার টেবিলে বসে আছে, কিন্তু ব্যাকুল হৃদয় আর ক্ষুদ্রাত চোখ দুটো একটা ফাঁকা চেয়ারের মালিককে খুঁজছে। সবাই আসছে, শুধু আশিক নেই। মুখ ফুটে কাউকে বলতেও পারছে না যে আশিক ভাই কেন আসেনি। অন্তু আশাকে লক্ষ্য করেছে প্রায় 5 মিনিট যাবৎ, বুঝতে পারছে না ঠিক। পরে ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে থাকা দেখে মুচকি হাসলো আর অর্ণবকে বলো, আশিক ভাইয়া কোথায়, আসলো না যে? অন্তুর প্রশ্নে আসা চাতক পাখির মতো আকুল হয়ে তাকিয়ে রইল অর্ণবের উত্তরের আশায়। খুশিও হয়েছে যে এতক্ষণ যাবৎ যে প্রশ্ন নিজে করতে পারলো না, সেই প্রশ্ন অন্তু কত অনায়াসে করে দিল। ভাইয়া চলে আসবে কিছুক্ষণের মধ্যে। অর্ণবের কথায় আসা দরজার পানে বারবার তাকিয়ে দেখছে, কখনো তার অপেক্ষাকৃত মুখটা দেখে পারবে। ভাইয়া চলে আসবো কিছুক্ষণের মধ্যে। অর্ণবের কথায় আসা দরজার পানে বারবার তাকিয়ে দেখছে, কখন তার অপেক্ষাকৃত মুখটা দেখতে পারবে। হঠাৎ দরজা দিকে প্রবেশ করলো আশিক। সবাই খাবার টেবিলে থেকে সেদিকে তাকাতে দেখতে পেল তার মায়াবতীকে। অশান্ত দুই মন একজোড়া কবুতরের মতো শান্তি অনুভব করলো। কাজ করে সে যদি এরকম অপেক্ষা করা মানুষ পায়, যে তার চোখের ভিতর ঢুকে যায়, হৃদয়ের কথা শুনতে পারবে, তাহলে আর কি লাগে। আয় বাবা বস, এত দেরি করলি যে? একটু কাজ ছিল হাতে, কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেছে মা। আয় বস, আমার ছেলেটার চেহারা এই কী অবস্থা হয়েছে, খুব কি কাজের চাপ? নাহলে কলেজ ছেড়ে দে বাবা। না মা, আমি আমার কাজ ছাড়তে পারবো না। ওকে খুব ক্লান্ত দেখায় বাবা, স্বামীকে উদ্দেশ্য করে বলল। আপনি আমার ছেলেটার দিকে তাকিয়েছেন কি অবস্থা হয়েছে? এত জায়গায় দৌড়াদৌড়ি করলে এমনই হবে। আমি বলেছি যে কোনো একটা করতে, সে যদি এখন করতে চায় আমি বাধা দিতে পারি না। এরকম বয়সে আমরাও তো অনেক খেটেছি, তুমি চিন্তা করো না। আশা আশিকের দিকে তাকিয়ে আছে বেহায়ের মতো, এমন লজ্জাও লাগছে না। আশিক আশার চোখের দিকে তাকিয়ে বলো, আমার কোনো কষ্ট হচ্ছে না মা। মনে মনে বলো, বাড়িতে এসেই যদি মায়াবতীর মায়াভরা চাহনি দেখি, তাহলে আর কি লাগে। এক নিমিষে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়।
তোর এই মায়াবী চেহারা দেখলে আজকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। এই চোখে আমি অপেক্ষা দেখছি। আশা খেতে খেতে আশিকের দিকে তাকিয়ে দেখছে। আশিক এবার আয়শাকে দেখে বড় দুটি প্রশ্নবোধক চিহ্ন করলো, যার অর্থ কি দেখেছিস। আশা তাড়াতাড়ি মাথা নিচু করে খেলো। এদিকে অন্তু তার বোনের কাহিনী দেখছে। কবে এতটা বড় হয়ে গেল যে খাবার টেবিল ভর্তি মানুষের মাঝেও প্রেম চলছে। সবাই খেয়ে চলে গেল, সাথে রেহানও তার প্রেয়সীর সদ্য বিয়ে করা বউ ভালোবাসা মানুষকে রেখে যাচ্ছে। আগেই বলেছিল যে বিয়ে হবে, কিন্তু এক্সাম পর্যন্ত বাবার বাড়িতেই থাকবে। এক এই শর্তে এত তাড়াতাড়ি বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তবে রিহান যখনই খুশি এই বাড়িতে আসতে পারে, এটা বলা আছে। বাড়িতে কেউ এখনও জানে না যে রিহান অন্তু পূর্ব পরিচিত, অথবা তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। যত যাই হোক, অবশেষে তাদের ভালোবাসা অন্তুর অপেক্ষা দুটোই পূর্ণতা পেয়েছে। অন্তুর ঘরে আয়শা বসে আছে। তো আমার বোনটা কবে ডুবে ডুবে পানি খেতে শুরু করলো? কি বলছো আপু? বুঝিস নে? তো প্রেম চলে কবে থেকে? কার প্রেম আপু? আহা, আমার বোনটা কত ছোট, কিচ্ছু বোঝে না। অথচ টেবিল ভর্তি মানুষের সামনে একটা ছেলের দিকে তাকিয়ে থাকতে পারে। কবে থেকে এসব চলে? আয়শার লজ্জায় লাল হয়ে গেল। আমি তো প্রেম করি না আপু। উনি তো আমার সাথে প্রেম করেন না। তাহলে দুজন দুজনের দিকে তাকিয়েছিলে কেন? আমার চোখে ধুলো দিতে আসবি না। আপু, উনি তো আমাকে শুধু মারতেই চায়। সুযোগ পেলে 34-36টা দাঁত ফেলে দিতে চায়। তুমি বলো, এভাবে বলো কেউ কাউকে পছন্দ করে? আহারে, আমার বোনটা কত ভালোবাসে আমার ভাইকে। আয়শার লজ্জায় একেবারে নেতিয়ে গেছে। থাক, লজ্জা পেতে হবে না আমার কাছে। সব লজ্জা আমার ভাইয়ের জন্য রেখে দিস। তোর এই লজ্জা রাঙা মুখটা দেখে আমার ভাইয়ের জীবনটা যেন সুখের হয়। উনি তো আমাকে আরও পারলে দূরেই রাখতে চান। সময় হলে বুঝবি, এখন বাদ দে। আশিকের সামনে বসে আছে এক অসহায় আয়শা। একটা সাধারণ ম্যাথ করতে দিচ্ছে, কিন্তু 5 মিনিট ধরে বসে আছে। আশা সব সাবজেক্ট এই প্রায় খুব ভালো করেই পারে, কিন্তু ওই যে কথায় আছে, সবার কোনো না কোনো দুর্বলতা আছে। আয়শার দুর্বল সাবজেক্ট হলো ফিজিক্স। এই একটা সাবজেক্টে টেনে টুনে পাশ করেছে, নয়তো A+ই পাইতো। কি হলো, সমস্যা কি? আয়শা চুপ করে আছে, কারণ সে ম্যাথ করতেই পারছে না। আশিক আয়শার পেছনে দাঁড়িয়ে এক হাত টেবিলের উপর আর এক হাত আয়শার চেহারে রেখে ঝুঁকে পড়া বুঝিয়ে দিচ্ছে। আয়শার হৃৎপিণ্ড চলাচল অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। মনে হয় কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ভালোবাসার মানুষের স্পর্শে যদি এভাবে বুকের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়, তাহলে বেচারা আয়শা পড়ালেখা করবে কি করে? আশিক উঠে দূরে দাঁড়ালো। নে, এখন একই নিয়মে এই ম্যাটটা কর। আয়শা তো সেই আশিককে দেখে গেছে, তার তো পড়ালেখা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আশিক বুঝিয়ে দেওয়ার সময় আশা দুটি চোখ অবিরাম আকাশের পানে দৃষ্টি নিবদ্ধ ছিল। আশিক হতাশ হয়ে আবার পড়া বুঝিয়ে দিল। এইবার যদি না পারিস, তো যে কয়টা পারবি না সে কয়টা দাঁত খুলে নিব। আশা ঘাবড়ে গেল। এটা কেমন কথা, সোজা দাঁত খুলে নিবে? এটা কেমন মানুষ? ভয়ের ঠেলায় আয়শাও 3টা ম্যাথ শিখে দেওয়ার নিয়ম ভালো করে 4 মিনিট ধরে পরে করে ফেললো। হয়ে গেছে। আশিক খাতাটা নিয়ে দেখলো সব ঠিকই আছে। এইবার আসার ভয়াক্ত চেহারার পানে তাকিয়ে মুচকি আসলো। আমি তো জানতাম না আমার হৃদয় হরিণীর দাঁতই তো প্রিয়। যে ম্যাথ সলভ করতে পারে না, সেই ম্যাথও দাঁত খুলে নিতে চাওয়ার সলভ হয়ে গেল। দারুণ তো। কলেজ অফিস ঘরে এসে ক্লান্ত শরীরটা পড়াতে চাইতো না। আশিক যদি আসার জায়গায় অন্য কেউ হতো, যাকে দেখলে মনে সকল ক্লান্তি দূর হয়ে যায়, সারাদিন কাজ করে এসে যদি তার প্রেয়সীকে একটু নিজের কাছে একান্ত সময় কাটাতে পারে, এর চেয়ে বড় আর কি হতে পারে। শুধু এই 1 ঘন্টা চোখের সামনে মন ভরে দেখতে পারবে। এই সুযোগ তো আশিক কোনোভাবে হাতছাড়া করবে না। ছাদে এসেছে আশিক প্রায় 11টা বাজে। আশা চুপি চুপি ঘর থেকে বের হয়ে ছাদের উদ্দেশ্যে উপরে উঠল। ছাদের সিঁড়ির পর সিঁড়ি, ছাদের দোপা দিতে জোরে চিৎকার দিয়ে উঠল, আ! আশার মুখ থেকে চিৎকার শেষ না হতেই আশিক ঝড়ের বেগে কাছে আসলো। বাহু ধরতেই আশা আশিকের বুকে বলল, দেখুন ওখানে সাপ। আশিক তড়িৎ বেগে আশাকে কোলে উঠে নিল। এক হাতে ফোনের ফ্ল্যাশ অন করে দেখলো একটা শুকনো গাছের ডাল পড়ে আছে। আশিকের বুকে ওঠা ঝড় যেন মুহূর্তেই থেমে গেল। ওনার বুকে এমন শব্দ হচ্ছে কেন? শোনার জন্য কানটা আশিকের বুকের সাথে ভালো করে একটু চেপে ধরলো। কি হলো, এমন করছিস কেন?
আপনার মুখে অনেক শব্দ হচ্ছে। দেখছি আপনার হার্টে প্রবলেম হলো নাকি? আপনাকে ডাক্তার হতে হবে না। একটা শুকনো ডাল দেখে যে ভয় পায়, সে আসছে আমার হার্টের প্রবলেম দেখতে। সোফায় বসিয়ে দিল আশাকে, নিজেও পাশে বসলো। এত রাতে তুই এখানে কি করতে এসেছিস? একটু জোরেই বলো আশিক। যদি সত্যি সাপ হতো তখন ভেবে দেখেছিস? আজ থেকে তুই আর ছাদে আসবি না। আমার ভালো লাগছিল না তাই এসেছি। ভালো না লাগলে ছাদে আসতে হবে? আপনার সাথে থাকতে আমার ভালো লাগে। মনে হয় সবসময় আপনাকে দেখি। কি হলো, কি ভাবছিস? কিছু না। আশার দিকে তাকিয়ে, তুই জানিস না তুই আমার কাছে কি? যদি তোর সামান্যতম কিছু হয়ে যায়, আমি মরে যাব। আমি বাঁচতে পারবো না। তুই এত চঞ্চল কেন? একটু কি শান্ত থাকা যায় না? তোর বিরহে একটা হৃদয় সব সময় কয়লার মতো পড়তে থাকে। তুই কি কখনো এই বিরহের এক বুক যন্ত্রণার কথা জানতে পারবি? আশিক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তোকে ছাড়া আমি শূন্য, পাতাবিহীন গাছ। তুই যেদিন আমাকে বুঝবি সেদিন আমি পরিপূর্ণ। শুকনো গাছে পাতা গজানোর মতো আমার হৃদয়েও নতুন পাতা গজাবে। সেই দিন আমার হৃদয়ে আসবে বসন্ত। ভালোবাসি তোকে, এর থেকে বেশি আমার কিছু নেই। জীবনের শেষ চাওয়াটাও আমি তোকেই চাইব। আশিক বাইক নিয়ে অফিসে যাচ্ছে। সামনে ভিড় দেখে বাইক থামিয়ে এগিয়ে গেল ঘটনা বুঝতে। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলো একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। একজনের কাছে ঘটনা জানতে চাইলো। বলল মেয়েটা হেঁটে যাচ্ছিল, পেছন থেকে রিক্সা দ্রুত আশায় সরে যেতে লেগে পড়ে গেছে। হাঁটুতে ছিলে রক্ত বের হচ্ছে। আজব তো, আপনারা একটা ফার্মেসিতে কেন নিয়ে যাচ্ছে না? কি বলবো, আমরা সবাই তো কাজে বের হয়েছি বাবা। যে যার গন্তব্যে পৌঁছাতে হবে, না হলে কপালে চাকরি থাকবে না। দেখলাম তুমি বাইক নিয়ে আসলে, হাতে সময় থাকলে তুমি একটু মেয়েটাকে নিয়ে যাও বাবা। সত্যি মেয়েটার খুব ব্যথা লেগেছে। আকাশ তো মহাঝামেলায় পড়ে গেল। এই মেয়ে ওঠো। মাথা তুলতে আশাকে চোখ মুখ প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। মনে মনে ভাবছে একে কোথাও যেন দেখছি, কিন্তু কোথায় মনে পড়ছে না। তখন মনে পড়ল এ তো আশা বান্ধবী। কি আর করার। আকাশ কথার হাত ধরে ওঠালো। একজন মহিলাও সাহায্য করে ওঠাতে। কথাকে বাইকে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। কথা দ্রুত বজায় রেখে বসলো। ধরে বসো। কথা নির্বিকার চিত্তে তাকিয়ে আছে। কি হলো, কথা কানে যায় না? বাইক থেকে পরে আমার থেকে জরিমানা নিতে চাও? না। তাহলে ধরে বসো। কথায় নিজের লজ্জায় লাগছে। এমন পরিস্থিতিতে, তাও আবার বান্ধবীর ভাই। লজ্জায় মাথা কাটা গেল। কেমন সংকোচ বোধ হচ্ছে। তাও আস্তে আস্তে হাতটা নিয়ে আকাশের কাঁধে রাখলো, আর এক হাত দিয়ে হিজাবের মাথা পেঁচাচ্ছে। আকাশ বাইক স্টার্ট দিয়ে সামনে একটা ফার্মেসিতে নিয়ে সরে যাওয়ার জায়গাটা ব্যান্ডেজ করে দিল। কথা মাথা নিচু করেছিল। আকাশ ডাক্তারকে টাকা দিয়ে বাইরে নিয়ে আসলো। কথা আমতা আমতা করে বলল ধন্যবাদ। আকাশ শুনেও শুনল না। কোনো উত্তর না করে বলল, কলেজে যাবে নাকি বাসায়? আমি কলেজে যাব। আকাশ বাইকে উঠাতে কথাকে বলল, উঠে বসো। আমি একা যেতে পারবো। আপনি চলে যান। এই মেয়ে, আমি একদম বেশি কথা পছন্দ করি না। উঠতে বলছি ওঠো। আমার সময় নেই। কথা উঠে পড়লো আগের মতো দূরত্ব বজায় রেখে। এমনি দেখতে ডেবিলের মতো। কি বলে তার ঠিক নেই। কলেজের থেকে সামান্য কিছু দূরে বাইক থামলো, কারণ সামনে আশিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আয়শাকে নিয়ে এসেছে। ওর সাথে কথাকে দেখলে অনেক প্রশ্ন করবে, যেটা আকাশ চায় না। কথা নেমে পড়লো। আকাশ বলল, বাসায় গিয়ে ওষুধ খেয়ে নিও। প্রতি উত্তরে কথা শুধু মাথা নাড়ালো। যাও। তার সামনে তাকাতে দেখলো আয়শাও এসেছে। পা দুটো থামলো। আকাশ কথা থেমে যাওয়া দেখে ওর দিকে তাকালো। কথায় তাকিয়ে থাকা লক্ষ্য করে সামনে তাকিয়ে দেখে আশা বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। ঠিক সযত্নে আশার সামনে দাঁড়িয়ে আশার দিকে ঝুঁকে মাথায় হেলমেট খুলে দিচ্ছে। আশা তাকিয়ে দেখছে, বুঝতে পারে না এ মারতে চায়, আবার এর কত যত্ন করে। আনমনে বলে উঠল, আশিক ভাই। হুম, আপনি এমন কেন? কেমন? এই যে মেয়ের দাঁত খুলে নিতে চান, আর কত যত্ন করেন। তো কি বলতে চাচ্ছিস আমি খারাপ? আশা তাড়াতাড়ি করে বলে উঠল, না না, খারাপ বলতে যাব কেন? তাহলে কি বলতে চাস? কিছু না বলে তাড়াতাড়ি কলেজের ভিতরে প্রবেশ করলো। আশিক মুচকি হাসলো। তুমি তুলোর চেয়ে কোমল মায়াবতী। তোমার কোমলতা আমার হৃদয় ছড়িয়ে পড়েছে। তোমার পবিত্রতা এতই বেশি যে এর সাথে তুলনা করাও সম্ভব নয়।
তাহলে তোকে যত্ন করবো না তো কাকে করবো? আমার হৃদয়ে বসবাস করা একমাত্র ব্যক্তি তুই, যে দূরে থেকেও সর্বদা আমার হৃদয়ে বিচরণ করে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আশার কথায় কথায় হুঁশ ফিরল। সে এখনো বোঝে না, এ তো যত্ন করে, তাও আশা বোঝে না কেন যে আশিক ভাইও তাকে ভালোবাসে। কথা ভাবনা ছেড়ে কলেজের দিকে চলে গেল। আকাশও বাইক নিয়ে ছুটল আশিকের আগেই। মেয়েটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়শা আর আশিককে দেখছে। সে ম্যাচিউর মেয়ে, এখন এমন ব্যবহার মানে বুঝে ফেলল। আশা যেতেই ওর সামনে গিয়ে দাঁড়ালো। আশা চমকে উঠেছে। কি হলো, ভয় পেলে? আশা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কেমন ব্যবহার আপু? কোনটা? আর তুমি যা করছো তা কেমন ব্যবহার? আমি কি করেছি আপু? কলেজে এসে ভাইয়ের সাথে নষ্টামি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? নষ্ট মেয়ে, লজ্জা করে না ভাইয়ের সাথে এমন করে দাঁড়িয়ে কথা বলতে? আপু, উনি আমার চাচাতো ভাই হয়। আর আমি কি নষ্টামি করলাম? থাক, তোমাকে আর নিকাশ আসতে হবে না বেয়াদব মেয়ে। পরিবার থেকে শিক্ষা নেই, রাস্তাঘাটে ছেলেদের সাথে হাত ধরে দাঁড়িয়ে থাকো। মূলত আশিক একটা 1,000 টাকার নোট আয়শাকে দেওয়ার সময় আশার হাত ধরেছিল। টাকা না নিতে চাওয়ায় আশিক জোর করে হাতে গুঁজে দিয়েছে কিছু খাওয়ার জন্য। তখন দেখে এসব কিছু বলেছে। দেখুন আপু, উনি আমাকে টাকা। তুমি চুপ করো, উনি বলছো, আবার নাটক করো। ভাইয়াকে কেউ উনি বলে? শেখাও আমাকে। তখনই এই কথা আসে। কি হয়েছে আয়েশা? দেখ না এই আপু কি বলছে। যাও বেয়াদব মেয়ে। আপু, আপনি আয়েশাকে এভাবে বলছেন কেন? উনি কি বেয়াদবি করছেন আপনার সাথে? তুমি চুপ করো, বান্ধবীর হয়ে ওকালতি করতে এসেছে। আমার বাবাকে চিনো? এখানকার এমপি। আমি চাইলে 1 সেকেন্ডে তোমাদের সবাইকে কলেজ থেকে বের করে দিতে পারি, তাও আবার বিনা নোটিশে, বুঝেছো? তখন আসার বন্ধু মহলের সবাই আসলো। চমকে বলল, কি হয়েছে? ওকে এভাবে বলছেন কেন আপু? আপনার কোনো ক্ষতি হয়েছে? আয়শা, যে করেছে বলছো, যে এভাবে বলছেন? বাহ, তোমাদের বন্ধুদের দেখি ভয় নাই। তোমরা সবাই একসাথে কলেজে ছাড়তে চাও, বেশ ভালো কথা। উপর, দেখুন আপু, আপনি বেশি বেশি করছেন। বেশি কিছু করিনি, এখন করবো। তখন মিতু ওর বান্ধবীদের কাছ থেকে একটা পানির বোতল নিয়ে আয়শার মুখে পানি ছুঁড়ে মারল। সাথে সাথে আয়শা ভিজে গেল। কেমন জানি কষ্ট দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না। মানুষের সামনে কখনো এভাবে অপমান হয়নি। আয়শা এখন বুঝলো না কেন সে আশাকে তখন থেকে এভাবে বলছেন। ওটা গেট পার হয়ে একটা বাগানে হওয়া কেউ জানতে পারলো না। আর যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কারো সাহসী হলো না স্যারকে বলতে, কারণ মৃত্যুর বিরুদ্ধে গেলে কলেজে ছাড়তে হবে নিশ্চিত। তাই শুধু দেখা ছাড়া কোনো উপায় নেই। আশাকে চিঠি দিতে বলেছিল কিন্তু দেয়নি, নিজে আশিককে বলেছিল, কিন্তু আশিক সব শোনার আগেই কথা থামিয়ে দিয়েছে। তার উপর আশাকে বাইকে নিয়ে যায় আসে। আবারও এত যত্ন দেখে মিতুর প্রচুর পরিমাণ রাগ উঠেছে। রাগ থেকে আজ এই পরিণতি হলো। মনে মনে বলল, আমি আশিক স্যারকে ভালোবাসি, আর সে কিনা এই মেয়েকে তো কেয়ার করে। কি আছে এই মেয়ের? একটু সুন্দর চেহারা, তাই তো। দাঁড়াও দেখাচ্ছি। এই সুন্দর চেহারা, তার উপর কোমর ছেড়ে চুল দেখে আরও হিংসে হলো। এভাবে আশাকে টানাটানি করে আবার মুখে পানি দেওয়ার মাথায় বেনুনি করা হাত খোপা হিজাব ভেদ করে বেরিয়ে এসেছে। মিতু ওর বান্ধবীকে বলল, একটা কেচি দাও তো। কি করবি? দেখ না কি করি। ব্যাগ থেকে একটা ছোটো কেচি বের করে মিতুর হাতে দিল। মিতু কেচি নিয়ে ভিলেনের মতো হাসি দিয়ে আয়সা দিকে এগিয়ে গেল। কি হয়েছে আপু, ওর দিকে আসেন কেন? বলে ওর বান্ধবীরা ওকে জড়িয়ে ধরল। মিতু আয়সার চারদিকে ঘুরতে ঘুরতে পেছন গিয়ে দাঁড়িয়ে পড়লো। খপ করে আসা লম্বা চুল নিজের হাতে নিয়ে একটা হাসি দিল। মনে মনে বলল, বাহ, দারুণ তো। আমার অনেক ভালো লেগেছে। তবে যদি তোমার সাথে ছাড়িয়ে কিছু না থাকতো, তোমার চুলগুলো এইভাবে হারাতে হতো না। সব তোমার কপাল। নূপুর, এ কি আপু, আপনি ওর চুল ধরছেন কেন? কি করবেন? চমকি, আপু ওর চুল ছাড়ুন। ওর যদি কিছু হয় আপনাকে কিন্তু ছাড়বো না। আমাকে হুমকি দিচ্ছ? বাহ আপু, আমার চুল ছেড়ে দিন প্লিজ। আমি আপনার কি করেছি? রিয়াসা কাঁদতে লাগলো। মেয়েদের চুলগুলো একটু উঁচু করে ধরলো, কাটতে সুবিধা হবে। আর কিছু উঁচু করে ধরলো। মনের ভিতরে এক পৈশাসিক আনন্দ পাচ্ছে। আনন্দে আত্মেরা হয়ে কাছে লাগালো চুলে।